আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহাকর্ষ। কি বলো? মহাকর্ষ। মহাকর্ষ বল এবং এ সম্পর্কিত যা যা টপিক আছে এর সাথে এর মানে পাশাপাশি সবগুলো আমরা আলোচনা করব। যেমন অভিকর্ষ ত্বরণ থাকবে, ঠিক আছে, এবং মহাকর্ষ বল এবং এর সাথে সংশ্লিষ্ট সবকিছু। তো মহাকর্ষ বলটা কি? নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা জেনেছি অষ্টম শ্রেণীতে, তাই না? নিউটনের মহাকর্ষ সূত্রটা কি ছিল? যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অপরকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ। আর এই আকর্ষণ বলটা বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাই না? এটা ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। যেমন ধরো এইটা একটা বস্তু, এটা হচ্ছে m1 ভরের, আর এটা একটা বস্তু, এটা হচ্ছে m2 ভরের। এই দুটা বস্তু পরস্পরের থেকে কতটুকু দূরত্বে অবস্থান করছে? ধরো r মিটার দূরত্বে অবস্থান করছে, r দূরত্বে অবস্থান করছে। তাহলে নিউটনের সূত্র অনুসারে খেয়াল করি, নিউটনের সূত্র অনুসারে প্রত্যেকটা বস্তুই তো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তার মানে এই দুটা বস্তু পরস্পরকে নিজের দিকে কি করবে? মানে ও ওর দিকে টানবে, ও ওর দিকে টানবে, তাই না? আকর্ষণ করবে। এবং এই আকর্ষণ বলটা নিউটন কি বলছে? এই আকর্ষণ বলটাকে যদি এফ ধরি আমরা, এফটা বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিকে পরিবর্তিত হয়, অর্থাৎ এফ সমানুপাতিক m1 m2। এইটা নিউটনের সূত্র অনুসারে। নিউটন আর কি বলছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বটা কি? আর দূরত্বটা কি? তার মানে এই আকর্ষণ বলটা ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে যেটা 1 এর নিচে থাকবে, এই সম্পর্ক আর স্কয়ার। এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্কে যে থাকবে সেটা কোথায় থাকবে? 1 এর নিচে, মনে থাকবে তো? আর ব্যস্তানুপাতিক সম্পর্কে যদি কোনো রাশি থাকে পরস্পরের সাথে, তাহলে মনে রাখবে একটা বৃদ্ধিতে অন্যটা হ্রাস পাবে। অর্থাৎ আর যদি বাড়ে তাহলে এফ কমবে, আর আর যদি কমে এফ বাড়বে, ঠিক আছে? আর এটা সমানুপাতিক সম্পর্কে আছে, অনেক নিচে নাই, তাই না? অর্থাৎ m1 m2 যদি বৃদ্ধি পায় তাহলে এফটাও বৃদ্ধি পাবে, আর গুণফলটা যদি হ্রাস পায় তাহলে বলটাও কি পাবে? হ্রাস পাবে, ঠিক আছে? এই সম্পর্ক অনুযায়ী, এই দুইটা সম্পর্ক অনুযায়ী আমরা নিউটনের এই মহাকর্ষ সূত্রে একটা গাণিতিক রূপ তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? একটা গাণিতিক রূপ। আর এই সূত্রটা আমরা জানি, দেখো সূত্রটা কিভাবে আসছে। দেখো, তাহলে এই দুইটা সম্পর্কে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পাচ্ছি এফ সমানুপাতিক m1 m2, এর সাথে গুণ করব আমরা কি 1/r²। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, এফ সমানুপাতিক m1 m2, এর সাথে 1 গুণ করলে তো এটাই হবে, তাই না? নিচে কি আছে বলো? r²। এখন যদি এই সমানুপাতিক চিহ্নটা আমরা তুলে দিই, সমানুপাতিক সম্পর্কটা সমান ব্যবহার করি, তাহলে নিয়ম হচ্ছে পরের রাশির সাথে একটা ধ্রুবক গুণ করতে হবে। কি গুণ করতে হবে? একটা, আমরা এই ধ্রুবকটাকে জি দিয়ে প্রকাশ করি। জি বড় হাতের, হ্যাঁ, m1 m2/r²। এটা তো আছেই, তাই না? এইটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। তাহলে এফ সমান জি ইন্টু m1 m2/r²। তাহলে এখানে জিটা কি? যেটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবককে কি ধ্রুবক বলা হয়? বিশ্বজনীন বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। মানে কি? মানে কি বিশ্বজনীন বা সার্বজনীন মানে কি? মানে মহাজগতে যেখানেই যাও না কেন তুমি, যে প্রান্তেই যাও না কেন তুমি, এই জি এর মানটা সবসময় একই থাকবে, ফিক্সড থাকবে। আর এইটার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইটা হচ্ছে জি এর মান। এটা সবসময় একই থাকবে, এর কোনো কি হবে না? পরিবর্তন হবে। এইটা হচ্ছে জি এর মান, মনে থাকবে তো? আচ্ছা, এটাকে জি কে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয়? এটাকে বিশ্বজনীন কেন বলা হয়? কারণ বিশ্বের যে প্রান্তে যায় না কেন মহাজগতের, সব জায়গায় এর মান ধ্রুব থাকবে। এই জন্য মহাকর্ষীয় ধ্রুবক বিশ্বজনীন বা সার্বজনীন। ওকে, আচ্ছা, তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা, এই সমীকরণটা ব্যবহার করে আমরা যে কোনো বস্তুর ভর আর যদি মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে,
তাহলে আমরা তাদের মধ্যে কতটুকু আকর্ষণ বল কাজ করছে, মহাকর্ষ বল কাজ করছে তা বের করে ফেলতে পারবো। মনে থাকবে তো? হ্যাঁ, আচ্ছা, এটার অনেক ব্যবহার আমাদের আছে, আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই সূত্রটাকে ব্যবহার করব। আচ্ছা, খেয়াল করি, এখন যদি যদি দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয়, ধরো এটা হচ্ছে পৃথিবী, আর এই পৃথিবীর উপরে একটা বস্তু আছে, পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে একটা কি আছে, বস্তু আছে। এই বস্তুটা ভর হচ্ছে ছোট হাতের এম, আর পৃথিবীর ভর এটা হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, পৃথিবী বড়, এই জন্য বড় হাতের এম, জাস্ট প্রকাশ করছি মাত্র। খেয়াল করি, তাহলে এই সূত্রটাকে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত, এটা না, এটা কি পৃথিবীর ব্যাসার্ধের সমান না? পৃথিবীর ব্যাসার্ধকে আমরা বড় হাতের কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। তাহলে এই সূত্রটাকে আমরা এই পৃথিবীর উপরে কোনো বস্তুতে থাকার জন্য সূত্রটাকে আমরা সংশোধন করে লিখতে পারি, এফ ইকুয়াল টু জি ইনটু, তারপরে কি লিখবো, এম1 এম2 লিখবো, নাকি ছোট হাতের এম বড় হাতের এম লিখবো, তার নিচে কি আর স্কয়ার। বুঝতে পারছো? তাহলে পৃথিবীর উপরে যদি কোনো বস্তু থাকে, ভূপৃষ্ঠের উপরে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেই বস্তুর সাথে পৃথিবীর আকর্ষণ বল কতটুকু তা বের করার সমীকরণ এইটা। ঠিক আছে, আজ যেমন তুমি পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছো বা বসে আছো ভূপৃষ্ঠের উপর, তোমাকে পৃথিবী কত বলে টান, মানে তোমাদের দুজনের মধ্যবর্তী, পৃথিবী আর তোমার মধ্যবর্তী আকর্ষণ বল কতটুকু তা এই সূত্র দিয়ে বের করা যায়। এটা হচ্ছে তোমার ভর, ছোট হাতের এম, বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর বড় হাতের আরটা হচ্ছে কেন্দ্র থেকে তোমার পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। ক্লিয়ার ব্যাপারটা? এটা বুঝতে কোনো অসুবিধা আছে? নেই। আচ্ছা, এইবার বলো তো, পৃথিবী কোনো বস্তুকে বা যে কোনো গ্রহ কোনো বস্তুকে, পৃথিবীর ক্ষেত্রে আমরা ধরি যেহেতু আমরা পৃথিবীতে আছি, এই গ্রহে আছি, তাহলে আমরা বলি যে পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে সেই বলটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা ওজন। কি বলি? ওজন বলি না? এই যে কোনো বস্তুর ওজন, ওজন বলতে আমরা কি বলছি? পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটা হচ্ছে ওজন। সে বলটাই কি ওজন। সে বলটাই কি, বলের একক যেমন নিউটন, ওজনের এককও তেমন নিউটন। তাহলে ওজন, ওজন বের করি আমরা কি দিয়ে? আরেকটা সমীকরণ জানি, ওজন ডব্লিউ সমান এম জি। আমরা জানি না ডব্লিউ সমান কি? কোন বস্তুর ওজন ডব্লিউ সমান কি? এম জি। ছোট হাতের এম মানে ওই বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ, ঠিক না? অভিকর্ষ ত্বরণ কে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়, এটা তোমরা এইটা শিখে আসছো। অভিকর্ষ ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? ছোট হাতের জি। গ্র্যাভিটেশনাল অ্যাসেলেরেশন, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় বস্তুর মধ্যে, যে বেগের বৃদ্ধি হয়, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এফ, এই যে ডাব্লিউ এটা ব্যবহার করলাম, এটাও কিন্তু ওজন। আর কোন বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে সেটাও কি ওজন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এফ আর ডাব্লিউ সমান লিখতে পারছি, তাই না? আমরা কি লিখতে পারছি? এই দুইটাকে সমান লিখতে পারছি, অর্থাৎ ইকুয়াল টু এফ। অসুবিধা আছে লিখলে? কারণ এটাও বল, ওজন এক ধরনের বল, আর এটা তো অবশ্যই বল, মহাকর্ষ বল। এই দুটা সমান, এই দুটা কি? তাহলে এই দুটা সমীকরণ থেকে আমরা একটা নতুন সমীকরণ পেতে পারি। খেয়াল করি, এই দুটা সমীকরণ থেকে আমরা একটা নতুন সমীকরণ পেতে পারি। কিরকম? মানগুলো বসিয়ে দিই। ডাব্লিউ এর পরিবর্তে আমরা কি লিখবো? এম জি, তাই তো? ইকুয়াল টু এফ এর পরিবর্তে কি লিখবো? জি ইন্টু ছোট হাতের এম বড় হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের আর স্কোয়ার, ঠিক তো? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি উভয় উভয় মানে পাশে এম দিয়ে ভাগ করে দিই, ছোট হাতের এম দিয়ে, কি দিয়ে? ছোট হাতের। তাহলে আমরা এই পাশে থাকছে কি বলতো? শুধু জি থাকছে না? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। তাহলে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্রটা কি? জি সমান জি এম বাই আর স্কোয়ার। ছোট হাতের জি সমান বড় হাতের জি, বড় হাতের এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাকে এগুলোর পরিচয় দিতে পারবা তোমরা? ছোট হাতের জিটা কি? অভিকর্ষ ত্বরণ। এটা কি? বড় হাতের জি ধ্রুবক। কি ধ্রুবক? মহাকর্ষীয় ধ্রুবক। কি ধ্রুবক? বড় হাতের এম
পৃথিবীর ভর, আর বড় হাতের আর পৃথিবীর ব্যাসার্ধ। বস্তুটা যদি ভূপৃষ্ঠের উপরে থাকে, বস্তুটা যদি কোথায় থাকে, ভূপৃষ্ঠের উপরে থাকে, তাহলে এই সূত্রটা ব্যবহার করে ভূপৃষ্ঠের উপরে ওই বস্তুটার অভিকর্ষ ত্বরণ কত তা সহজেই বের করে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা, এগুলো আমরা জানি। এগুলো আমরা যদি জানা মান যদি বসিয়ে দিই, তাহলে জি এর মান কত পাবো বলতো? 9.8। আমরা জানি কি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মনে আছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো জি এর মান। জি এর মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কেন? এখানেই তার উত্তর আছে। পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানটা বিভিন্ন রকম, কেন? তার উত্তর এখানে আছে। আমি আসলে পৃথিবী এটাকে পুরো গোল করে লিখছি, গোল করে অঙ্কন করেছি, আসলে এমন না। পৃথিবী তো আমরা জানি একটুখানি একদিকে একটুখানি চাপা আর একদিকে একটুখানি চওড়া, তাই না? এরকম না? এরকম। তাহলে এইখানে ধরো যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধ এখানে বেশি না কম? ব্যাসার্ধ এখানে বেশি না? এখানে আর এর মানটা বড় আর এখানে আর এর মানটা ছোট। ধরো যদি বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যাই বা এখান থেকে এখানে, তাহলে ব্যাসার্ধের কি পরিবর্তন হবে না? ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে ব্যাসার্ধ যদি চেঞ্জ হয়ে যায়, খেয়াল করি ব্যাসার্ধের সাথে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাসার্ধ কমলে জি এর মান বাড়বে, আর ব্যাসার্ধ বাড়লে জি এর মান কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে এই মেরু অঞ্চলে আর এর মান যেহেতু সবচাইতে কম, তাহলে এইখানে জি এর মান হবে সবচাইতে। আর বিষুবীয় অঞ্চলে মানে যেখানে চওড়া, তাই না, ওই অঞ্চলে আর এর মান বেশি হয়, জি এর মান সবচেয়ে কম। তাহলে বলো মেরু অঞ্চল থেকে তুমি যদি বিষুবীয় অঞ্চলের দিকে যাও, তাহলে জি এর মান কমতে থাকবে না বাড়তে থাকবে? কমতে থাকবে। আবার বিষুবীয় অঞ্চল থেকে যদি মেরু অঞ্চলের দিকে যাও, জি এর মান আবার বাড়তে থাকবে, কারণ আর এর মান কমতে থাকবে। ঠিক আছে? এই প্রশ্নটা অনেক সময় খ তে আসে, অর্থাৎ ক খ আছে না সৃজনশীলের 4টা অংশ, খ এই খতে আসে সাধারণত, যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম জি এর মান বিভিন্ন হওয়ার কারণ কি, বা ওজন বিভিন্ন হওয়ার কারণ কি। তাহলে এইটাই হচ্ছে কারণ, পৃথিবীর বিভিন্ন স্থানে আর এর মানটা বিভিন্ন রকম, আর আর এর মানের উপর নির্ভর করছে জি এর মান। এই যে বলবো যে আমরা জানি জি সমান হচ্ছে জি এম বাই আর স্কয়ার, এইটা আগে লিখবা। লিখে বলবা কি, যদি বস্তুটিকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় তাহলে আর এর মান বিভিন্ন রকম হয়। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ সকল জায়গায় সমান নয়, আর এর মান যেখানে কম সেখানে জি এর মান বেশি, এবং আর এর মান যেখানে বেশি সেখানে জি এর মান কম। যেহেতু মেরু অঞ্চলে আর এর মান সবচেয়ে কম, সুতরাং এই অঞ্চলে জি এর মান সবচাইতে বেশি, এবং বিষুবীয় অঞ্চলে গেলে আর এর মান বেশি হয়, জি এর মান সবচেয়ে কম হয়। এই জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে কোনো বস্তুর ওজনও বিভিন্ন রকম, অভিকর্ষ ত্বরণ বিভিন্ন রকম হওয়ার কারণে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, খেয়াল করি তাহলে জি এর সমীকরণটা আমরা পেলাম, জি সমান হচ্ছে জি এম বাই আর স্কয়ার। এটা অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন বস্তুটা ভূপৃষ্ঠের উপরে থাকবে। কোথায় থাকবে বলো এবার? তোমাদের কাছে প্রশ্ন, যদি এটা ভূপৃষ্ঠের উপরে না থেকে আরো খানিকটা উপরে থাকে, ধরো এখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে থাকে, এইখানে থাকে বস্তুটা, তাহলে তাহলে সূত্রটাকে এটা ব্যবহার করলে চলবে? চলবে। আর তাহলে এই ক্ষেত্রে এখানে একটা দূরত্ব আছে না, ছোট হাতের আর দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে ধরো এইটা তুমি ইচ্ছা যে কোনো কিছু দিতে পারো, এইচ বলতে পারো অথবা এক্স বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। এটাকে আমরা আর ধরে নিই যদি, তাহলে এই সূত্রটাকে সংশোধন করে লিখতে পারি জি ইকুয়াল টু জি বড় হাতের এ, নিচে হচ্ছে আর এর পরিবর্তে লিখবো আর প্লাস বড় হাতের আর প্লাস, কারণ এই ক্ষেত্রে বেড়ে গেছে না ছোট হাতের আর, তার উপরে কি দিচ্ছি হোল স্কয়ার। এই ক্ষেত্রে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে না থেকে যদি বস্তুটা ভূপৃষ্ঠ থেকে আরো উপরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বের করার, অর্থাৎ ওই উপরে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র হচ্ছে এটা। সেমই তো, সবকিছুই তো সেম, শুধু আর এর পরিবর্তে আর বেড়ে গেছে না, এখন আর প্লাস ছোট হাতের আর হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এইটাকে একটু মডিফাই করতে পারি, বলছিলাম কিরকম দেখো, আমরা এখান থেকে এই জি এর মানটা বের করব, উপরে জি এম আছে, নিচে এটাকে আমরা আর মনে করো কমন নিলাম, যদিও এই বড় হাতের আর দুই জায়গাতে নাই। ঠিক আছে, আর আমরা কমন নিলাম, আর যদি কমন নিই এখানে থাকলো কি 1 থাকলো না, আর এখানে এখানে আর বাই বড় হাতের আর লেখা যায় কিনা দেখো, আর কমন নিলে যদি আবার গুণ করি তাহলে কিন্তু আবার এটা পাবো। দেখো আর অনেক সাথে গুণ করলে আর এটার সাথে গুণ করলে এ আর কেটে গিয়ে ছোট হাতের আর, ঠিক কিনা বলো তো?
এটার উপরে আমরা কি দেবো এখন? হোল স্কোয়ার। বুঝতে পারছো কথাটা? তাহলে এই ক্ষেত্রে আমরা উপরে জিএম আছে যেমন আছে তেমন থাকুক, এটাকে আমরা স্কোয়ার এটার উপরেও দেব, এটার উপরেও দেব, 1 প্লাস আর বাই আর, তার উপরে হোল স্কোয়ার, দুইটার উপরে দিলাম। অসুবিধা আছে নাকি বলো? আচ্ছা, এইবার দেখো এই জিএম বাই আর স্কোয়ার এটা সমান কি? এই যে জিএম বাই আর স্কোয়ার সমান কি? ছোট হাতের জি, কি বলো? ছোট। আচ্ছা, এই জিটা বের করলাম, এটাকে জি প্রাইম দিই, মানে ভূপৃষ্ঠের উপর হচ্ছে জি, আর ভূপৃষ্ঠ থেকে উপরে কোন স্থানে হচ্ছে জি প্রাইম দিলাম। আচ্ছা ওকে, তাহলে জিএম বাই আর স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখবো? এই যে জিএম বাই আর স্কোয়ার ছোট হাতের জি, তাহলে উপরে লিখলাম আমরা ছোট হাতের জি, আর নিচে কি থাকলো? 1 প্লাস ছোট হাতের আর বাই বড় হাতের আর, তার উপরে স্কোয়ার। এইটা হচ্ছে জি প্রাইম। এটা কি বলো? তোমাদের বইয়ে দেখো এরকম একটা মডিফাই করা আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরের কোন স্থানে, কোথায় বলো তো? ভূপৃষ্ঠ থেকে উপরের কোন স্থানে অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠ থেকেও আরো উপরের কোন স্থানে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্রটা হলো জি প্রাইম ইকুয়াল টু উপরের জি, মানে ভূপৃষ্ঠের উপরের জি বাই 1 প্লাস ছোট হাতের আর বাই বড় হাতের আর। ছোট হাতের আর বলতে কি বোঝাচ্ছি আমরা? ভূপৃষ্ঠ থেকে যে যতটুকু উচ্চতায় গেছে বস্তুটা, সেই উচ্চতা। আর বড় হাতের আর বলতে কি বুঝিয়েছি? মানে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মোট কয়টা সূত্র জানলাম বলো? তাহলে একটু লিখবো সূত্রগুলো, কারণ এই সূত্রগুলো দিয়ে আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে 1 নম্বর সূত্র আমরা কি জানলাম? এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, এটা একটা সূত্র, তাই না? আচ্ছা, এরপরে না, এটা হচ্ছে এই সাধারণ বস্তুর জন্য ছোট হাতের আর দিয়েছিলাম। আচ্ছা, 2 নম্বর, ভূপৃষ্ঠের উপরে কোনো বস্তু যদি থাকে তাহলে এফ সমান হচ্ছে জি ইন্টু ছোট হাতের এম বড় হাতের এম বাই বড় হাতের আর স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা কি জেনেছিলাম? ডাব্লিউ সমান এম জি। এরপরে আমরা কি জেনেছিলাম? ছোট হাতের জি মানে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, তাই না? তাই তো? আচ্ছা, যদি ভূপৃষ্ঠ থেকে উপরের কোনো স্থান আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে মধ্যবর্তী আকর্ষণ বল এফ সমান পাবো আমরা জি ইন্টু ছোট হাতের এম বড় হাতের এম বাই আর প্লাস আর হোল স্কোয়ার। এবং সর্বশেষে ওই স্থানে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্রটা আমরা লিখতে পারি জি ডিভাইডেড বাই আর স্কোয়ার, কি জি ডিভাইডেড বাই 1 প্লাস এই যে বের করলাম মাত্রই ছোট হাতের আর বাই বড় হাতের আর হোল স্কোয়ার। তাহলে এই যে 6টা সূত্র আমরা মাত্রই আলোচনা করেছি, এই 6টা সূত্র নিয়ে, তাই না? এই 6টা সূত্র অবশ্যই তোমরা মনে রাখবা, এখানে মুখস্থ করার কিছু নাই। আমি সবগুলো কিন্তু প্রতিপাদন, কোনটা? এটা অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের উপরে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। আর ভূপৃষ্ঠ থেকে উপরের কোন স্থানে, ভূপৃষ্ঠ থেকেও আরো উপরের কোন স্থানে বল বের করার সূত্র হচ্ছে এটা মহাকর্ষ বল। আর ভূপৃষ্ঠ থেকেও আরো উপরের কোন স্থানে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র এটা। ঠিক আছে? এই হচ্ছে টোটাল 6টা সূত্র আমরা মাত্রই আলোচনা করলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সূত্রগুলোর ব্যবহার করে একটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? একটা ম্যাথ সমাধান করব এই সূত্রগুলো ব্যবহার করে। ম্যাথটা তোমাদের বইয়ে আছে, আমি এখন এটা নিয়ে আলোচনা করব। এখন আমি জানি খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এবার ম্যাথটা আমার সাথে তোমরা সবাই মনে মনে পড়ো। স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার উপরে। আমরা তাহলে এই 100 কিলোমিটার এটাকে কি দিয়ে প্রকাশ করব? ছোট হাতের আর। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। এটা আমরা কেবল জেনেছি না? আচ্ছা, 100 কিলোমিটার উপরে স্পেস স্টেশন আছে, সেখানে জি এর মান কত? মানে ওইখানে, মানে ভূপৃষ্ঠ থেকে আরো উপরে জি এর মান। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব এখানে বলো? জি প্রাইম। এই তো হয়ে গেল। তাই আমরা যে সূত্র জানি হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু ছোট হাতের জি, নিচে হচ্ছে কি 1 প্লাস ছোট হাতের আর বাই বড় হাতের আর, তার উপরে কি দেব? এখন এখানে জাস্ট মান বসিয়ে দেব, ওই স্থানে অভিকর্ষ ত্বরণ বের হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে, একেবারে সহজ না তাহলে বলো তো?
তোমরা ক্যালকুলেটর রেডি রাখবা। এখন মানগুলো পাশে তুলি, হ্যাঁ পাশে মানগুলো তুলবো। বলো এখানে ছোট হাতের জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা ছোট হাতের আর এর মান দেওয়া আছে কত কিলোমিটার? 100 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা কিলোমিটার কি রাখা উচিত হবে না মিটার বানিয়ে নেব? অবশ্যই, তাহলে আমরা 100 কিলোমিটার আছে, এটাকে মিটার বানালে কি দিয়ে গুণ করব? 1000 মিটারে 1 কিলোমিটার না, 1000 দিয়ে গুণ করি। তাহলে 1000 দিয়ে গুণ করলে কত পাবো বলো? কত আসবে? 1 × 10⁵ মিটার। এটা হচ্ছে আর এর মান। পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান আমাদের জানা আছে, তাই না? কত বলছিলাম? 6371 কিলোমিটার। 6371, এটাকে আমরা যদি মিটার বানাই একই নিয়মে 6.3, আচ্ছা ইন্টু 10 পাওয়ার কত? 6 এত মিটার, তাই না? আর তোমাদের বইয়ে এটাকে লিখছে 6.37, তাই লিখছে না? দেখো তো, হ্যাঁ ওরা 6370, ওরা 6370 লিখছে। তাহলে আমরা এখানে তাহলে আর 1 দিলাম না, 0 তো কোনো দাম নাই। ঠিক আছে, তাহলে আমরা আসলে আমাদের মানে আগের বইয়ে 6371 কিলোমিটার দেওয়া ছিল, আর এই বইয়ে এটাকে সায়েন্স মোডে দিয়ে দিয়েছে 6.37 × 10⁶। এইটাই মনে রাখো যে তোমাদের বইতে এটা আছে, তোমরা এটাই মনে রাখবা। ঠিক আছে, তাহলে এত কিলোমিটার এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমরা কিসের মান বের করতে চাই বলো? জি প্রাইমের মান বের করতে চাই না? জি প্রাইম ইকুয়াল টু হোয়াট? এখন আমরা মান বসিয়ে শুধু ক্যালকুলেশন টানবো, আর কিচ্ছু না। জি এর মান বসায় 9.8, আর নিচে কত? 1 প্লাস ছোট হাতের আর এর মান 1 × 10⁵, তার নিচে বড় হাতের আর 6.37 × 10⁶, তার উপরে কি লিখবো? হোল স্কয়ার। তাহলে এইবার এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে কত আসবে একটু দেখো। 9.499 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে জি প্রাইমের মান, অর্থাৎ ওই স্থানে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের কোনো স্থানে জি এর মান বের করার এটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্র ব্যবহার আমরা এখন কি বুঝতে পারলাম? তাহলে স্পেস স্টেশনে কোন বস্তুর ওজন কম না, অভিকর্ষ ত্বরণ কম না বেশি ভূপৃষ্ঠ থেকে? কেমনে বেশি হলো? আগে ছিল 9.8, আর এখন আসছে কত? 9.49। কত কিলোমিটার উপরে? 100 কিলোমিটার উপরে। কত কিলোমিটার উপরে? যদি আরো উপরে যাই আরো কমবে। এই জন্য ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবা তুমি অভিকর্ষ ত্বরণ কম হবে, তার মানে কি ওজনও তোমার কম হবে। অভিকর্ষ ত্বরণ কম মানে কি? ওজনও কম। এবং এক সময় যদি তুমি কোথায় স্পেসে চলে যাও, তাই না, তখন সেখানে কোনো অভিকর্ষ ত্বরণ থাকবে না, অভিকর্ষ ত্বরণ 0, তার মানে তোমার ওজনও 0, অর্থাৎ মহাকাশে ওজনহীন।